10 বছরের সম্পর্ক ভেঙে আজকে আমার ভালোবাসার মানুষটা অন্য কাউকে বিয়ে করতে চলেছে। আমার চোখের সামনে অন্য মেয়েকে বিয়ে করছে, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এছাড়া কী বা করতে পারি? মেয়ে দেখতে গেল, আমাকে সাথে নিয়ে গেল। গায়ে হলুদেও আমি তার হাতে মেহেন্দি পরালাম, হলুদ মেখে দিলাম। কিন্তু বুকের ভিতরটা বারবার দুমড়ে মুচড়ে যেতে লাগতো। কী জন্য আমার সাথে বেইমানি করলো, তার সঠিক কারণটা যদি আমি জানতাম হয়তো অনেক ভালো হতো, কিন্তু সেটা জানার উপায় নেই। আমাকে শুধু বলেছিল, আমাকে ক্ষমা করে দিস মালিহা, আমি অনুরিমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আর তাকেই বিয়ে করতে চাই। তাকে রেখে যদি তোকে বিয়ে করি তাহলে তোর সাথে কখনোই সুখী হতে পারবো না, কারণ তোর প্রতি আমার সেই ভালোবাসাটা কখনো আসেনি যতটা আমার অরুণিমার প্রতি এসেছে। মনে মনে হালকা হাসলাম। আমাকে 10 বছরেও ভালোবাসতে পারেনি, আর আজকে নাকি অন্য একটা মেয়েকে 1 মাসেই ভালোবেসে ফেলেছে। কিন্তু আমাকে ভালোবাসতে পারেনি, তাহলে 10টা বছর কিভাবে পার করলো? হায় রে বেঈমান, কতটা নিচে নামলে এমন বলতে পারে জানি না। আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল 10 বছর আগে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। ভালোবাসা শব্দের মানেই যখন বুঝতাম না, তখনই তাকে ভালোবেসেছিলাম। ভালোবাসা কি বুঝে ওঠার আগেই তাকে ভালোবাসার বন্ধনে জড়িয়েছিলাম। অরণ্য মানে আমার ভালোবাসা বলবো নাকি প্রাক্তন বলবো বুঝতে পারছি না। কোন শব্দটা উপযুক্ত হবে বললে সেটা আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছি না। যাই হোক, তাকে আমি মন উজাড় ভালোবাসি, তাই ভালোবাসা শব্দটা না হয় ব্যবহার করলাম। অরণ্যর সাথে ভালোবাসা শুরু হয়েছিল আমি যখন 9ম শ্রেণীতে পড়ি, আর অরণ্য তখন 10ম শ্রেণীতে পড়তো। অরণ্য আমার চাচাতো ভাই। ছোটোবেলা থেকে একই বাড়িতে বড় হয়েছি, একসাথে কত খেলেছি হিসাব নাই। সেদিন আকাশে বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টিতে ভিজতেছিলাম। তখন অরণ্য আমার কাছে আসলো। আমার কাছে এসে গালে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে বলল, এভাবে বৃষ্টিতে ভিজছিস কেন? সাদা কাপড় পরে বৃষ্টিতে ভিজতেছিস, আর গায়ের বেশিরভাগ অংশ দেখা যাচ্ছে। মানুষকে শরীর দেখানোর খুব ইচ্ছে যাচ্ছে, তাই না? যা ঘরে যা। সেদিন অরণ্যের প্রতি খুব রাগ হয়েছিল। রেগে মেগে ঘরে এসে কাপড় পাল্টে নিলাম। গালের চরটা ভালোই কষিয়ে দিয়েছিল, একটু ব্যথাও লাগছিল, কারণ আমি গালের চর একদম সহ্য করতে পারি না। কেন জানি না অরণ্যের প্রতি খুব অভিমান জমলো। অভিমানের হালকা বৃষ্টি ফোঁটা চোখের কোণে জমলো। চুপ করে বিছানার পাশে মন খারাপ হয়ে বসে রইলাম। মা আমার রুমে এসে আমাকে এভাবে বসে থাকতে দেখে বলল, কিরে এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? কি হয়েছে তোর, খাবি না? তখন মাকে গাল ভার করে একগুচ্ছ নালিশ দিলাম অরণ্যের নামে। বললাম, জানো মা, অরণ্য আমাকে গালে চড় দিয়েছে। দেখো কত জোরে চড়টা দিয়েছে, গালটা এখনও ব্যথা করছে। কতটা শয়তান আমার গায়ে হাত তুলছে। আমি তাকে কি করছিলাম? এভাবে আমাকে মারলো কেন? তুমি কি তাকে কিছু বলবে না? আমি জেঠির কাছে বিচার দেবো কিনা বলো। তা মেরেছে কী জন্য শুনি? আমি সাদা কাপড়টা পরে বৃষ্টিতে ভিজছিলাম, তখন নাকি সাদা জামার ভিজে আমার শরীর দেখা যাচ্ছিল, এই জন্য আমাকে মেরেছে। আমি কি কাপড় ছাড়া ছিলাম নাকি বলো? এমন কেন করলো আমার সাথে? গালেও এখনও ব্যথা করছে। এত জোরে চড় কেউ কাউকে মারে? মা আমার কথা শুনে আমার দিকে রাগ করে তাকিয়ে বলল, ভালো করেছে মেরেছে। এত বড় হয়েছিস, এখনও জানিস না কিভাবে চলতে হয়? সাদা কাপড়ে পরে বৃষ্টিতে ভিজলে তো শরীর দেখা যাবে। এখনও আক্কেল হলো না তোর? কোথায় কি করতে হয় এখনও শিখতে পারলি না? ঠিকই করেছে, তোকে আরও দুটো চড় বেশি মার দেওয়া উচিত ছিল। এ বলে মা চলে গেল। মায়ের কথা শুনে বেশ মন খারাপ হলো। মনে মনে ভাবলাম, মাও অরণ্যকে সাপোর্ট করলো, আমাকে বকে গেল। এসব ভেবে মনটা আরও খারাপ হয়ে গেল। বিছানায় মন খারাপ করে কোণে বসে কাঁদছিলাম। এমন সময় খেয়াল করলাম আমার সামনে একটা চকলেট কেউ এনে ঘোরাচ্ছে। আমি চকলেটটার দিকে তাকিয়ে পাশে তাকাতেই দেখলাম অরণ্য। অরণ্যকে দেখে বললাম, এখানে এসেছিস কেন? আমার ঘর থেকে বের হয়ে যা। আমার চড় মারার সময় ছিল না, এখন আবার চকলেট নিয়ে এসেছিস। তোর সাথে কোনো কথা নাই, তুই বের হ বলছি। তখন অরণ্য আমার রাগটা দেখে আমার বাহু দুটো ধরে চোখের জল মুছতে মুছতে বলল, বোকামি, আমি কি তোরে এমনি এমনি মেরেছি নাকি? বড় হয়েছিস এখন, তো একটু কীভাবে চলতে হয় শিখবি। জামাটা ভিজে বিশ্রী দেখা যাচ্ছিল, তাই মেরেছিলাম। কষ্ট পাস না, এ ধর চকলেট খা। আর এই দেখ, আমি কান ধরে উঠবোস করছি তোকে মারার জন্য, আমাকে মাপ করে দে। অরণ্যর কান ধরে উঠবোস করা দেখে আমি হেসে লুটোপুটি খেয়ে বললাম, আর কান ধরতে হবে না, ঠিক আছে এখন। এই বলে অরণ্যের হাত থেকে চকলেটটা নিলাম। তখন অরণ্য আমার হাতে একটা চিরকুট দিয়ে দৌড়ে চলে গেল। আমি তখন বুঝতে পারছিলাম না অরণ্য কেন এমন করলো। কিছুটা আশ্চর্য হয়েছিলাম অরণ্যর এমন ব্যবহারে। আশ্চর্য হয়ে চিঠিটা খুললাম। চিঠি খুলে দেখলাম একটা প্রেমপত্র। চিঠিতে লেখা ছিল, মালিয়া, তোরে প্রচণ্ড ভালোবাসি,
তুই কি আমাকে ভালোবাসিস? ভালোবাসলে চিঠির অপর পৃষ্ঠে লিখে দিস। তখন তো এত কিছু বুঝতাম না, কেউ ভালোবাসার কথা বললেই রেগে যেতাম। সরাসরি চিঠি দিয়ে জেঠিকে বললাম। জেঠি তো চিঠিটা পেয়ে অরণ্যকে দিল বেধরম মার। আমার মা জেঠিকে বলল, আরে এরা কি আর এসব ভালোবাসা মানে বুঝে নাকি? টিভিতে সিনেমা দেখে অনুকরণ করার চেষ্টা করছে, শুধু শুধু মেরো না। মায়ের এমন কথা শুনে জেঠি মার বন্ধ করে দিল। সেদিন ভালোই মেরেছিল অরণ্যকে। সন্ধ্যায় অরণ্যর জ্বর চলে এসেছিল। কেন জানি না একটা অসম্ভব টান করছিল অরণ্যর প্রতি। সন্ধ্যাবেলা পা টিপে টিপে অরণ্যর রুমে গেলাম। খেয়াল করলাম অরণ্য জ্বরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি অরণ্যের পাশে যেতে অরণ্য মুখ ভার করে বলে উঠল, তোকে একটা চর খাইয়েছিলাম তাই বলে এতগুলো মাইর খাওয়াবি? যা এখান থেকে। এখানে এসেছে কেন? এখন আবার দরদ দেখাতে হবে না। অরণ্য এভাবে দেখে বেশ মায়া লাগছিল। যেহেতু দুজনের বয়স অনেক কম ছিল আর চাচাতো ভাই বোন ছিলাম, তাই প্রপোজের ব্যাপারটা কেউ এত বড় করে দেখেনি। তাই অরণ্যের কাছে আসতেও আমার এত বাধা আসেনি। অরণ্যের গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরে অরণ্যের গা পুড়ে যাচ্ছে। আমি অরণ্যর কথায় পাত্তা না দিয়ে একটা মগে পানি এনে অরণ্যর মাথায় জলপট্টি দিতে দিতে বললাম, আসলে তুই একটা গরু। তুই কি নিজেকে রাজ্জাক আর আমাকে সাবানা ভাবিস নাকি? এভাবে অনুকরণ করে প্রেমের প্রস্তাব দেওয়ার কি দরকার ছিল শুনি? এই জন্যই আমি রেগে গিয়ে জেঠিকে দেখিয়েছিলাম। আমি কি জানতাম জেঠি তোকে একভাবে মারবে আর তোর জ্বর চলে আসবে? জানলেই তো আর জেঠিকে বলতাম না। অরণ্য জ্বর করে বলতো, তোকে কে বলেছে আমি সাবানা আর রাজ্জাককে অনুকরণ করছি? আমি মাথায় জলপট্টি চাপতে চাপতে বললাম, কেন? আমার মা তো তোর মাকে বলেছে, শুনিসনি? তোর মা ভুল বলেছে। চাচি যা এসেছে তাই বলেছে। আমি কাউকে অনুকরণ করি না। সত্যি আমি তোকে ভালোবাসি। ভালোবাসার কথাটা আবার শুনে রেগে গেলাম। জলপট্টি কপাল থেকে শুনে তোর আরও মাইর খাওয়া উচিত। মর তুই। তোর কাছে আসাটাই আমার ভুল হয়েছে। ধুর ছাই, কেন যে আসতে গেলাম, অসহ্য। এ বলে আমি ঘরে চলে আসলাম। চলে আসার পরেও কেন জানি না অরণ্যকে অনেক মিস করতে লাগলাম। কেন জানি মনে হতে লাগলো অরণ্য জ্বরে কিছু হয়ে গেলে তো আমারই কষ্ট লাগবে। আমি তো অরণ্যকে ছাড়া থাকতে পারবো না। অরণ্যর কিছু হলে আমাকে কে চকলেট খাওয়াবে? এসব ভেবে কষ্ট পেতে লাগলাম। তাই আবার অরণ্যর রুমে গেলাম। অরণ্য জ্বর চোখে হালকা চোখ মেলে বলল, কিরে আবার এসেছিস কেন? তোকে বারবার কে আসতে বলেছে? ঘরে মন টিকছে না? তোর কিছু হলে তো আমারই কষ্ট হবে, তাই তাই এসেছি। অরণ্য হেসে বলল, তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে আমি মরে গেলেও তোর কিছু যায় আসবে না। যা ঘরে গিয়ে ঘুমা, শুধু শুধু পেঁচাল বার্তা আসবি না। আমি অরণ্যর পাশে বসলাম। তুই মরে গেলে সত্যি অনেক কষ্ট পাবো। তুই মরে গেলে কে চকলেট খাওয়াবে বল? তার মানে তুই আমাকে ভালোবাসিস। আমি হালকা লজ্জা পেলাম। তখন তো বয়সটা কাঁচা, এত শত বুঝতাম না। লজ্জায় হালকা লাল হয়ে বললাম, এটাকে যদি ভালোবাসা বলো তাহলে তোকে ভালোবাসি। এবার খুশি? আমাকে আগে বুঝিয়ে বললেই হতো। আমি কি আর ভালোবাসার মানে বুঝি নাকি? বুঝলে শুধু তোকে মার খাওয়াতাম না। সেখান থেকে আমাদের ভালোবাসা শুরু। সব ভালোবাসার সম্বোধন আপনি থেকে তুমিতে আসলেও আমাদের ভালোবাসায় সম্বোধনটা তুই ছিল। তুইতে আর আসেনি। পিটাপিটি হওয়ার দরুন সবসময় একে অপরের পেছনে লেগে থাকতাম। কলেজ পাশ করে দুজনে ঢাকায় ভর্তি হয়। অরণ্য এক ক্লাস উপরে ছিল। 1 বছরের গ্যাপ দিয়ে আমার সাথেই ভর্তি হয়। আমাদের মাঝে ভালোবাসার কমতি ছিল না। একে অপরের মন উজাড় করে ভালোবেসেছি। এই তো কয়েকদিনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। বাড়িতে সবাই আমাদের বিষয়টা জানতো মোটামুটি। সব কিছু ঠিকই যাচ্ছিল। কিন্তু হঠাৎ যে কি হয়ে গেল জানি না। অরণ্য কেন এভাবে বদলে গেল বুঝতে পারিনি। মাত্র 1 মাসের পরিচয়ে আমাকে ভুলে একটা মেয়েকে এত ভালোবেসে ফেললো। হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। সেদিন পাত্রী দেখতে গিয়েছিলাম। সেদিন আরও হতাশ হয়েছিলাম, কারণ পাত্রী যদি আমার থেকে অনেক সুন্দর হতো তাহলে হয়তো মেনে নিতাম, এত খারাপ লাগতো না। কিন্তু পাত্রী ছিল মোটামুটি সুন্দরী, তবে পাত্রী একটা বিশেষ দিক ছিল। পাত্রীর মাথার চুল ছিল পা সমান লম্বা। মনে মনে ভাবলাম হয়তো এজন্য অরণ্য অরুণিমাকে ভালোবেসেছে ফেলেছে। আমার তো চুল এত লম্বা না। আমার পাশে থেকে আমার আরেক চাচাতো বোন তীরা আমার হাতে চিমটি কেটে বলল, অরণ্য ভাইয়া তোরে রেখে এ মেয়েকে বিয়ে করতে চাচ্ছে কেন? তোদের মধ্যে কি সব শেষ? আমি তীরাকে চেপে ধরে বললাম, এখন আর এসব বলিস না। এসব বলার সময় এখন না। আর আমাদের মাঝে সব শেষ। এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না। মেয়ে দেখা শেষে আমার ভালোবাসার মানুষটা আমার সামনেই মেয়েটাকে আংটি পরালো। আমি শুধু বসে বসে দেখলাম। আমি চাইলে ঝামেলা করতে পারতাম, কিন্তু আমার আত্মসম্মান লাগলো। কিছুদিনের মধ্যে গায়ে হলুদ হলো। আমি সেজেগুজে নিজ হাতে অরণ্যকে মেহেন্দি পরিয়ে দিলাম। হাসি মুখে সব কাজ করলাম। কেউ আমার মনের ব্যথা বুঝতেই পারল না।
আর আজকে অরণ্যের বিয়ে, খুব কষ্ট হচ্ছে। বারবার অরণ্যকে গিয়ে বলতে মন চাচ্ছে, তুই বিয়েটা করিস না, আমার যে তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। কিন্তু অরণ্য তো বলেই দিয়েছে সে আমাকে 10 বছরে এতটা ভালোবাসতে পারেনি যতটা অরুণিমাকে বেসেছে। অরণ্য চাকরি হয়েছে 2 মাস আগে। 2 মাস আগে অরণ্য এক নতুন চাকরি হয়েছে বলে অনেক খুশি ছিলাম। এটা ভেবেতে আমাদের বিয়েতে আর কোনো বাধা থাকবে না। কিন্তু এই চাকরিটা আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। পোস্টিং হয়েছিল এক অজপাড়াগাঁয়ে, আর সেখানেই মেয়েটার সাথে পরিচয় হয়। 1 মাস হয়েছে, আর বাড়িতে এসে অরুণিমার কথা বলে। চাচিরা আমার ব্যাপারে মোটামুটি জানলেও ভালো করে জানতো না। সবাই ভেবে নিয়েছে হয়তো এতদিনে আমাদের মাঝে গভীর বন্ধুত্ব ছিল, তাই কেউ এই বিয়েতে অমত করলো না। তবে আমি শুধু জানি আমার আর অরণ্যের মাঝে কী হয়েছিল। একটু পরে অরণ্য অরুণিমাকে বিয়ে করতে যাবে, আর আমি শুধু চেয়ে দেখব। ভেতরটা দুমড়ে মুচড়ে যাবে, কিন্তু উপরে একটা হাসি দিয়ে সব আড়াল করে রাখবো। এর আগে আমার কত বিয়ের প্রস্তাব এসেছে, বিয়ে করিনি। কত ভালো ঘর এসেছে, অরণ্য আর আমি মিলে ভেঙে দিয়েছি। আর আজ সেই অরণ্য আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে। গোসল করে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে ভাবতে লাগলাম, অরণ্য কি সত্যি মেয়েটার চুল দেখে প্রেমে পড়ে গিয়েছিল, নাকি অরণ্য কখনো আমাকে ভালোবাসতেই ফেরেনি। এসব ভেবে নিজের আবেগটা আর সামলাতে পারলাম না। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এমন সময় মনে হলো কেউ একজন আমার পিঠে হাত দিল। পিছনে ফিরে দেখলাম মা পিছনে দাঁড়িয়েছে। আমাকে দেখে বলল, কিরে মালিয়া, এভাবে রুম অন্ধকার করে আয়নার সামনে দাঁড়িয়ে আছিস কেন? কী হয়েছে তোর? এত চুপচাপ আছিস যে? আমি মায়ের আওয়াজ পেয়ে চোখের জলটা আড়াল করে মাকে বললাম, ও কিছু না, এমনি দাঁড়িয়েছে। আর অন্ধকার কোথায়, ডিম লাইট তো জ্বালানোই আছে। তোর যে কখন কী হয় বুঝি না। এই এখন কথা বলিস, কিছুক্ষণ আবার আরেক কথা বলিস। আমি গেলাম, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বরযাত্রী হয়ে যেতে হবে তো। এ বলে মা বেরোতে নিলে দরজার সামনে মায়ের সাথে তিরাকে দেখা যায়। তিরাকে দেখে মা বলে উঠল, তুইও এখনও তৈরি হয়ে নিস নি? তুই আর মালিয়া কখন তৈরি হবে শুনি? তোদের বলে আর পারি না, সব কাজে শুধু ঝামেলা করিস। এই তো কাকিমা, শাড়ি পরে নিয়ে এসেছি, এখানে পরে দুজনে তৈরি হয়ে নেব। তুমি চিন্তা করো না, একটু তাড়াতাড়ি তৈরি হ, যাওয়ার সময় তো হয়ে যাচ্ছে। আর বউয়ের বাসাটাও তো সেই অজপাড়াগাঁয়ে। এ বলে মা বের হয়ে গেল, আর তীরা রুমে ঢুকলো। রুমে ঢুকে তীরা দরজা লাগিয়ে দিল, লাইটটা জ্বালালো। আমার চোখে ফোলা ভাবটা তীরার চোখে পড়ে গেল। তীরা আমার চোখের ফোলা ভাবটা দেখে বলল, কিরে মালিয়া, অরণ্যের জন্য কষ্ট হচ্ছে বুঝি? তোদের কী থেকে কী হয়ে গেল বুঝলাম না। হঠাৎ এমন হয়ে যাবে বিষয়টা বুঝতে পারিনি। বেশ এলোমেলো লাগছে বিষয়টা। অরণ্য তোর জন্য পাগল ছিল, এভাবে 1 মাসের মাথায় পাল্টে গেল, মাথায় আসছে না। তার উপর মেয়ের যোগ্যতা তোর থেকে বেশি হলে মানা যেত। দুজনের তো সমসাময়িক। এতটা অন্যায় করতে কি অরণ্যর বাধল না? তুই তো চাইলে বিয়েটা আটকে দিতে পারিস, কেন আটকালি না? তীরার কথা শুনে আমার কষ্টের আকাশটা আরও কেঁপে উঠল। চোখের জলটা আপনা আপনি পড়তে লাগলো। আমাকে কাঁদতে দেখে তীরা আবারও বলে উঠল, মালিয়া, এভাবে না কেঁদে বিয়েটা ভেঙে দে। আর বেইমানের জন্য এত কষ্ট পেয়ে কী হবে? দেখিস ওরা কখনো সুখী হবে না। আমি তীরার মুখটা আটকে দিয়ে বললাম, অভিশাপ দিস না রে, আমি চাই ওরা সুখে থাকুক, ভালো থাকুক। কারণ আমি যে ওরে বড্ড বেশি ভালোবাসি, ওর কষ্ট সহ্য করতে পারবো না। এটা বলার পরপর তীরা আমাকে বলে উঠল, তুই অরণ্যকে ছাড়া থাকতে পারবি? একই বাড়িতে থাকতে এসব দেখে নিজেকে সামলাতে পারবি? পারবি কষ্ট সহ্য করতে? পারবি মেনে নিতে অরণ্য আর তোর নেই এই বিষয়টা? এবার তীরার কথা শুনে আমার কষ্ট আরও দ্বিগুণ বেড়ে গেল। সত্যি কি আমি পারবো অরণ্যকে ছাড়া থাকতে? আমি কি পারবো ওকে ছাড়া অন্য মেয়ের সাথে মেনে নিতে? নিজেকে নিজেই প্রশ্ন করে হু হু করে কেঁদে উঠে তীরাকে জড়িয়ে ধরলাম। আমার সাথে এমন কেন হলো বলতো? আমি কি ক্ষতি করেছিলাম? আমি কি অন্যায় ছিল? আমার বিয়ের বয়স পার হচ্ছিল, তবু অন্য কোনো ছেলেকে বিয়ে করিনি। অরণ্য চাকরির জন্য অপেক্ষা করেছিলাম। একটার পর একটা বিয়ে ভেঙেছি শুধু অরণ্যকে বিয়ে করব বলে। আমাকে অরণ্য এত কষ্ট কেন দিল বলতো? আমার যে ওকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে সেটাও বুঝে না। 1 মাসে একটা মেয়েকে আমার থেকে বেশি ভালো লেগে গেল। কেন এমন করলো আমার সাথে? আমি তো সহ্য করতে পারছি না। বারবার মনে হচ্ছে বিয়েটা ভেঙে দেই, কিন্তু বিয়েটা ভেঙে দিলেই বা কী হবে? অরণ্য তো বলেই দিয়েছে সে আমাকে আর ভালোবাসে না। কি করব বল? তীরা আমায় জড়িয়ে ধরে বলল, কষ্ট পাস না, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এত কষ্ট পেয়ে কী হবে বল? শক্ত কর নিজেকে, তোর রাস্তাটা আমি বুঝেছি, কিন্তু কষ্ট পেয়ে নিজেকে শেষ করে দিলে তো চলবে না। আমি কোনো কথাই বলতে পারছিলাম না। কান্না ছুটে মনে হচ্ছিল জমানো সব চোখের পানি ঝর্ণার ধারায় বেরিয়ে চলছে। তীরাকে ধরে শুধু কাঁদলাম থাকলাম, চাপা কষ্ট যেন হালকা হয়। তাই কান্না থামানোর কোনো চেষ্টা করলাম না। ঠিক এই মুহূর্তে লক্ষ্য করলাম দরজায় কেউ নক করছে। তাই নিজের চোখের পানিটা মুছে কান্না থামিয়ে বললাম, একদম স্বাভাবিক হয়ে তীরাকে বললাম, তীরা
তুই গিয়ে দরজা খোল, আমি ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসি, না হয় কেউ কাঁদতে দেখলে ব্যাপারটা আর চোখে দেখবে। আচ্ছা তুই যা না, আমি দরজা খুলে এদিকে সামলে দিচ্ছি, তুই ভালো করে মুখ দিয়ে আয়। আমি তীরার কথা শুনে ওয়াশরুমে যেতে নিলে তীরা আমাকে পিছু ডাক দিয়ে বলে, মালিয়া। হ্যাঁ তীরা, কিছু বলবি? সাবধানে যাস, আর মন খারাপ করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তীরাকে চোখ দিয়ে ইশারা করে বললাম, চিন্তা করিস না, আমি ঠিক আছি। এই বলে ওয়াশরুমে চলে গেলাম। খানিকক্ষণ পর ওয়াশরুমে থেকে বের হয়ে চমকে গেলাম, কারণ খেয়াল করলাম অরণ্য খাটের কোণে বসে আছে। অরণ্যকে দেখে খুব করে বলতে ইচ্ছা করে যে, তুমি আমাকে এভাবে কষ্ট দিও না, চলো আমরা বিয়ে করে নিই। কিন্তু কথাটা মনে ঘুরপাক খেলেও মুখ দিয়ে বের হচ্ছিল না, তাই একটু চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমাকে এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অরণ্য বলে উঠল, কিরে চুপ হয়ে দাঁড়িয়ে আছিস যে, এখনও কি আমার উপর রেগে আছিস? আমি গলাটা ভারী করে বললাম, আমার রুমে এসেছিস কেন? আর তীরা কোথায়? তীরাকে কোথায় পাঠিয়েছিস? তোর সাথে একটু কথা আছে, তাই তীরাকে বলছে একটু বাইরে যেতে, কিন্তু আমার তো তোর সাথে কোনো কথা নেই, তুই রুম থেকে বের হয়ে যা। আমার উপর মনে হয় অনেক রেগে আছিস। তোর উপর কেন রাগ করব? তোর সাথে কি আমার রাগ অভিমানের সম্পর্ক নাকি? কোন অধিকারে তোর উপর রাগ করব? ইদানিং দেখা যাচ্ছে অনেক বড় বড় কথা শিখে গেছিস, মুখে তো বড় বড় কথার খই পড়ছে। দেখ অরণ্য, তুই বের হ, তোর প্যাচাল এখন ভালো লাগছে না। একটু পর তোর বিয়ে, যা তৈরি হয়ে না। এখন খামোখা প্যাচাল কেন পারতে এসেছিস? এত প্যাচাল পারিস না, রাগ লাগছে খুব, অহেতুক রাগ তুলবি না। আরে আরে, তুই এত রেগে যাচ্ছিস কেন? আর ঘর থেকে বা বিদায় করে দিচ্ছিস কেন? তুই ঘর থেকে বের হবি নাকি সেটা বল। কথাটা তো বলতে দে। কোনো কথাই বলতে হবে না, তুই থাক, আমি গেলাম তীরাকে ডাকতে। এ বলে বের হতে নিতে অরণ্য আমার হাতটা টান দিয়ে ধরল। কথাগুলো শুনে যা। অরণ্য হাতটা টান দিতে আমার রাগটা মাথায় চড়ে গেল। রাগী কণ্ঠে অরণ্যকে বললাম, হাতটা ছাড়বি বলছি, তোকে কে অধিকার দিয়েছে আমার হাত ধরার? হাত ছাড় বলছি। তোর হাত কত ধরেছি, আর আজকে তুই অধিকার প্রশ্ন তুলছিস? শোন মালিয়া, অরুণিমাকে কেন বিয়ে করছি তোকে তো বলেই দিয়েছি। তোকে মনে হয় আমি এই 10টা বছর প্রিয় বন্ধুর মতো ভালোবেসেছি। অরুণিমাকে দেখলেই কেন জানি না আমার মনে অদ্ভুত ভালোবাসার শিহরণ জাগে। আমি জানি না তোর সাথে যা করেছি অন্যায় করেছি, কিন্তু একটা সময় পর মনে হলো তোকে আমি সবসময় প্রিয় বন্ধুর মতো ভালোবেসেছি। তোর প্রতি ওই রকম অনুভূতি কখনো আসেনি যেটা অরুণিমার প্রতি এসেছে। কেন জানি না মেয়েটাকে দেখে অদ্ভুত মায়ায় পড়ে গেছি। তোকে বিয়ে করলে হয়তো তোকে আমি সুখী করতে পারতাম না। আমার মনে পড়ে থাকতো অনুরিমার কাছে, আর আমার দেহ পড়ে থাকতো তোর কাছে। এ সংসার কখনো সুন্দর হতো না। তুই মন খারাপ করিস না, আমাকে বোঝার চেষ্টা কর, আমাকে ভুল বুঝিস না। আমার বিয়ের পর একটা বিয়ে করে নিস। অরণ্যর কথাগুলো শুনে শরীরটা রাগে গিজগিজ করতে লাগলো। মনে হচ্ছে এখনই হাতটা ছাড়িয়ে গালে একটা কষিয়ে চড় দিয়ে দিই, কিন্তু তা আর করলাম না। হাতটা ছাড়িয়ে নিয়ে অরণ্যকে বললাম, তোর কথা বলা শেষ হয়েছে, শেষ হলে এবার যেতে পারিস। আমি বিয়ে করব না কি করব সেটা আমার ব্যাপার। তুই তোর অরুণিমাকে বিয়ে করতে চাচ্ছিস, তাকে নিয়ে সুখে থাক। ভাগ্য ভালো, তোর রিলেশনের 10 বছর পর মনে হয়েছে তুই আমাকে বন্ধুর মতো ভালোবেসেছিস। যদি আমাকে বিয়ে করার পর মনে হতো, তাহলে তো বেকায়দায় পড়ে যেতাম। আর বন্ধুকে বুঝি মানুষ জড়িয়ে ধরে, বন্ধুকে বুঝি মানুষ ঠোঁটের জোড়ায় আদরে মেখে দেয়। হয়তো প্রশ্নের জবাব তোর কাছে নেই, কোনো অজুহাত তোকে দিতে হবে না। আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। আর শোন, কখনো এ হাত ধরার সাহস দেখাবি না। আগে ধরতে পেরেছিস কারণ আগে তোকে সে অধিকার দিয়েছিলাম, কিন্তু এখন তুই সেই অধিকার হারিয়েছিস। আমার রুমে প্রবেশ আগেও আমার অনুমতি নিয়ে ঢুকবি, কারণ এখন তুই অন্য কারো স্বামী হতে যাচ্ছিস। তোর বউ সেটা ভালোভাবে নিবে না। আর তোর সাথে আমার যত কাপেল পিক ছিল ডিলিট করে দিয়েছি। চিন্তা করিস না, আমি তোর বউকে কিছুই বলবো না। তুই নিশ্চিন্তে বিয়ে করতে পারিস। তুই মনে হয় আমাকে ভুল বুঝছিস। আমি কি ভুল বুঝছি সেটা না হয় আমাকেই বুঝতে দে। অহেতুক প্যান প্যান না করতে আসবি না। তুই আমার ভালো বন্ধুর মতো থাক, বেশি কিছু করার অধিকার দেখাস না। যা এবার সেজেগুজে তৈরি হয়ে না, আমাকেও শাস্তি দে হবে, তৈরি হতে হবে। অরণ্য আর কিছু বলার সাহস পেল না, রুম থেকে বের হয়ে গেল। অরণ্যর কথা শুনে ভিতরে হালকা ব্যথা হলো, আর মুখে একটা অসহ্যকর হাসি আসলো। আমাকে নাকি সে বন্ধুর মতো ভালোবেসেছে, আর সেটা সে 10 বছর পর বুঝতে পারেছে। হায় রে বেঈমান, কতটা নিকৃষ্ট হলে এমন কথা বলতে পারে। হা হা, একা একাই দাঁড়িয়ে হাসছিলাম। ঠিক এই মুহূর্তে তীরে এসে বলল, কিরে মালিয়া, একা একা হাসছিস কেন? অরণ্য কেন এসেছিল রে? কি বলে গেল? আমি হাসতে হাসতে বললাম, আমাকে এতদিন বন্ধুর মতো ভালোবেসেছে, আর আমি যেন তাকে ক্ষমা করে দিই। প্রিয়া আমার হাসিমাখা মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুই পাগলের মতো হাসছিস কেন? কেন, কাঁদার দরকার ছিল নাকি? তীরা আমার এমন জবাবে কিছুটা ইতস্তত হয়ে বলল, ঠিক তা বলিনি। যাই হোক, তৈরি হবি না? হব না মানে তাড়াতাড়ি তৈরি হতে হবে। নিজের ভালোবাসার মানুষে বিয়ে খাওয়ার ভাগ্য কয়জনের হয়? আমার হয়েছে, আমি কিনা সুযোগ ছেড়ে দিব নাকি?
অবশ্যই তৈরি হব এখন, তুইও শাড়ি পরে নে। তীরা আমার এরকম এলোমেলো কথা শুনে বলল, মালিয়া আর একটু কেঁদে নে, হালকা লাগবে। মনে হয় তোর কান্না ইতিমধ্যে শুকিয়ে পাথর হয়ে গেছিস, তাই এমন করছিস। তীরার কথা শুনে একটু কাঁদতে নিতে চাইলেও পারলাম না। বুকের মধ্যে কান্নাটা আটকে গেল। আটকে গিয়ে একটা ব্যথা অনুভব হলো, কিন্তু অনেকবার চেষ্টা করেও কান্নাটা বৃষ্টি হয়ে নামাতে পারলাম না। তাই কয়েকবার ব্যর্থ চেষ্টার পর একরাশ হেসে তুলিকে বললাম, আরে শাড়িটা দে তো ওইখান থেকে, সাজতে হবে তো আমাকে। প্রিয়া আর কোনো কথা বাড়ালো না, শাড়িটা আমার হাতে দিয়ে বলল, তুই কি লাল বেনারসি পরবি নাকি এ শাড়ি বের করছিস কেন? আমি শাড়িটা হাতে নিয়ে তীরাকে বললাম, জীবনে তো বউ সাজতে পারবো না, তাই বিয়ের নিজের ভালোবাসার মানুষের বিয়েতে না হয় বউ সাজলাম, এতেই আমার শখটা মিটবে। এত কথা বলিস না তো, আমি শাড়ি পরতেছি, তুইও পরে নে। অতঃপর আমি লাল শাড়িটা পরলাম। লাল শাড়ি পরার পর কেন জানি না নিজেকে বউ বউ লাগছে। বিয়ের বয়স ভালোই হয়েছে আমার, 28-এর কোটায় গিয়ে পড়লো। আমার সাথে সবার বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, আর এদিকে আমি এখনও অবিবাহিত। এসব ভাবতে ভাবতে ঠোঁটের গাঢ় কড়া লাল লিপস্টিক দিলাম, সুন্দর করে বউয়ের মতো সাজলাম। শ্বাস শেষ করে বাইরে বেরোতে মা বলে উঠল, তোকে তো লাল টুকটুকে পরীর মতো লাগছে। অরণ্য আর তুই পিঠাপিঠি ছিল, তার উপর অরণ্য ছেলে মানুষ, অরণ্যের বিয়ে হচ্ছে আর তোর এখনও বিয়ে হলো না। কত ভালো ভালো পাত্র এসেছে, কেন জানি না তারা প্রথম দিকে বিয়ে করতে রাজি হলেও পরে হয়নি। না হয় কবে তোর বিয়ে হয়ে যেত। থাক মা এসব কথা, মেয়ে বড় হলে তো বাবা মেয়ের একটু চিন্তা হয়। মা না হলে বুঝবি না। এসব বলতে বলতে মা চলে গেল। আমি মনে মনে হাসতে হাসতে বললাম, রাজি হবে কি করে, সব পাত্রই তো আমি আর অরণ্য মিলে তাড়িয়ে দিলাম। পাশ থেকে জেঠি বলে উঠলো, তোরে তো বউ বউ লাগতেছে রে, অরণ্যর পাশে তোকে মানাতো। মনে মনে চেয়েছিলাম তুই আমার ছেলের বউ হ, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছাও ছিল ভিন্ন, তাই আর হলো না। তোদের আর তো মিল দেখে তো আমি ভেবেই নিয়েছিলাম তোদের মধ্যে কিছু আছে, কিন্তু পরে জানতে পারলাম তোরা ভালো বন্ধু। আয় না মা, একটা চুমু এঁকে দেই, অনেক ভালো বর পাবি। জেঠি আমার কপালে একটা চুমু এঁকে দিল। তারপর নিজের চোখের কাজল থেকে একটু কাজল আমার ঘাড়ে একটা ফোঁটা দিয়ে দিল, যেন কারোর নজর না লাগে। আমি শুধু জেঠি যাওয়ার পর একটা দীর্ঘশ্বাস ফেললাম। কিছুক্ষণের মধ্যে খেয়াল করলাম অরণ্য বর সেজে ঘর থেকে বেরিয়ে আসছে। অরণ্যকে দেখতে রূপকথা রাজপুত্রের মতো লাগছে। আমার ভালোবাসার অরণ্য আজ রূপকথার রাজপুত্র সেজে অন্য কারো হয়ে যাচ্ছে, ভাবতেই গাটা শিউরে উঠল। ইস, সময়টা যদি পাল্টে যেত, অরণ্য যদি টকবক করে করে ঘোড়ায় চড়ে আমার কাছে এসে বলতো, এসব মিথ্যে, আমি তো অরুণিমাকে না তোকেই ভালোবাসি। কিন্তু সেটা আর সম্ভব না, সেটা আমার কল্পনায় হয়ে আজীবন ব্যথা দিবে। পুনরায় দীর্ঘশ্বাস ফেলে অরণ্যের দিকে তাকালাম। খেয়াল করলাম অরণ্য আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। মনে হচ্ছে প্রথম সে আমাকে দেখেছে। তার চাহনিতে কেন জানি আমি ভালোবাসা আর মায়া খুঁজে পাচ্ছিলাম। তার চাহনি দেখে মোটেও মনে হচ্ছে অরণ্য অন্য কোনো মেয়েকে ভালোবাসে। তার চাহনি দেখে মনে হচ্ছে অরণ্য শুধু আমাকেই ভালোবাসে। আমি জানি অরণ্য চোখে আমার আশার প্রদীপটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু জেঠির কথায় আমার হুঁশ ফিরল। মনে হলো আমার অরণ্য সত্যি আমার নেই। জেঠি বলল, কিরে মালিয়া, কী হলো, কোথায় হারিয়ে গেলি? যা গাড়িতে গিয়ে বস। অরণ্য যে গাড়িতে উঠে তুই এটাতে উঠিস, অরণ্যের পাশে বসিস। জেঠির কথায় জবাব দিয়ে বললাম, তীরা না হয় অরণ্যের পাশে বসুক। জেঠি আমাকে ধাক্কা দিয়ে বলল, ছোটোবেলা থেকেই তোরা ভালো বন্ধু, তুই এই বসবি, তীরা আমার সাথে অন্য গাড়িতে বসবে, যা বলছি তাই কর। আমি মাথাটা ঝেঁকে বললাম, আচ্ছা ঠিক আছে। এদিকে অরণ্যের দিকে তাকাতে অরণ্য চোখটা নামিয়ে ফেললো। এরপর অরণ্য গাড়িতে উঠে আমিও উঠলাম। অরণ্য ঠিক পাশের বসলাম। গাড়িটা চলতে শুরু করলো। গাড়িটা যত সামনে যাচ্ছে ততই প্রিয়জন হারানোর একটা ব্যথা বুকে মোচড় দিতে লাগলো। খানিকক্ষণ পর আর চোখে তাকিয়ে দেখলাম অরণ্য আমার দিকে তাকিয়ে আছে। আমি আরও নিজের আবেগ সামলাতে না পেরে অরণ্যের দিকে তাকালাম। অরণ্যর চোখ কেন জানি না ভালোবাসার সন্দেহ খুঁজে পাচ্ছে না। তবুও নিজেকে সামলে নিয়ে অরণ্যর চোখ থেকে চোখ সরিয়ে নিচে তাকিয়ে রইলাম। অরণ্য আমাকে উদ্দেশ্য করে বলল, মালিয়া, তুই কি আমার উপর রেগে আছিস? আমি অরণ্যর কথায় কোনো জবাব দিলাম না, চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম অরণ্য তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিচ্ছে। আমি নিজেকে সামলে শক্ত গলায় জবাব দিলাম, অরণ্যর দিকে একদম হাত বাড়াবি না। তোকে তো আমি বলেছি এ সাহস আর দেখাবি না। বারবার এরকম কেন করছিস? একটু লজ্জা রাখ মনে। অরণ্য আমার কথা শুনে হাতটা বাড়াতে গিয়েও থেমে গেল। এরপর আর কোনো কথা হয়নি। অনেক কষ্ট
চাপা দিয়ে নিজেকে সামলে নিলাম। সমস্ত পথটা কী যে যন্ত্রণায় পার করেছি আমি জানি। অবশেষে গন্তব্যে পৌঁছলাম। গন্তব্যে পৌঁছলে এবারে রীতিনীতি দেখে চমকে গেলাম। অদ্ভুত সব রীতিনীতি, এরকম রীতিনীতি আগে দেখিনি। বাড়ির সাজগোজটা কেমন জানি না পুরনো যুগের রাজাদের মতো। বাড়ির প্রধান ফটকে খেয়াল করলাম একটা হরিণের মাথা দিয়ে সাজানো হয়েছে। বিয়ের বাড়িতে ফটক এভাবে সাজানো হয় জানতাম না তো। গাড়ি থেকে নামতে যাব ঠিক এই মুহূর্তে একটা মেয়ে বলে উঠল, আরে নামছেন কেন, এখনই নামবেন না। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, এখন নামবো না কেন? এবারে রীতি হচ্ছে কোণে এসে সবাইকে শরবত পান করে নামাবে, আপনারা কেউ নামবেন না। কোণে এসে বরপক্ষ নামায় এ রীতি কখনো শুনিনি। আমি বিস্ময়ের স্বরে বললাম, এরকম রীতি তো কখনো শুনিনি। মেয়েটা একটা হাসি দিয়ে বলল, এটা কি সাধারণ কোনো বিয়ে নাকি? এটা তো আমাদের অরুণিমার বিয়ে। ওনার বিয়ে রীতি একটু অন্যরকম হবে, আপনারা আসুন। বেশ বিরক্ত লাগলো এমন রীতি শুনে। জানি না বাকিরা অন্য গাড়িতে কেমন আছে। কিছুক্ষণ বিরক্ত নিয়ে বসে রইলাম। কিছুক্ষণ বিরক্ত নিয়ে বসে খেয়াল করলাম অরুণিমা একটা বিশেষ বাহনে চড়ে আসছে। কেমন জানি অদ্ভুত বাহনটা। যাই হোক, এটাতে চড়ে এসে গাড়ির সামনে নামলো। তারপর গাড়ির দরজা খুললো। গাড়ির দরজা খুলে এক গ্লাস শরবত আমার দিকে এগিয়ে দিল। আমি শরবতটা হাতে নিয়ে গিয়ে মেয়েটার দিকে তাকালাম। কেন জানি না মেয়েটাকে আজকে অদ্ভুত রকমের সুন্দর লাগছে। এর আগে এরকম সুন্দরী মেয়ে মনে হয় আমি দেখিনি। অথচ যেদিন আংটি পরিয়েছিলাম সেদিন মেয়েটাকে এত সুন্দর লাগেনি। চোখ গেল মেয়েটার চুলের দিকে। মেয়েটার চুলের দিকে চোখ যেতে খেয়াল করলাম লম্বা চুলগুলি বেনুনি করা। আমি এসব খেয়াল করতে করতে অরুণিমা আমাকে বলে উঠল, শরবতটা হাতে নিবে না? ও হ্যাঁ নিচ্ছি। এরপর শরবতটা হাতে নিলাম। তারপর অরুণিমা বলল, শরবতটা খেয়ে নাম, আর সম্পূর্ণ খেতে হবে, না হয় কিন্তু রীতি অনুযায়ী নামতে পারবে না। আমি শরবতটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, এরকম রীতি আগে কখনো দেখিনি। এতটা অদ্ভুত লাগছিল সব বলে বোঝাতে পারবো না। শরবতটা হাতে নিয়ে চুমুক দিতে কেমন যেন অদ্ভুত এক নেশায় পড়ে গেলাম শরবতে। এমন লোভনীয় স্বাদের শরবত আগে খাইনি। এক চুমুকে বাকিটা খেয়ে নিলাম। তারপর কি হলো বুঝতে পারলাম না। মাথাটা খুব ঝিমঝিম আর টলমল করতে লাগলো। টলমল মাথা নিয়ে গাড়ি থেকে নামলাম। তারপর একের পর এক শরবত দিতে লাগলাম আর বাকিরা সবাই নেমে গেল। সবারই হয়তো একই অনুভূতি হয়েছিল কি না জানি না। তবে তীরা আমার কাছে এসে বলল, মালিয়া কেমন জানি অন্যরকম লাগছে সব। এ বাড়িটা কেমন জানি আজকের অদ্ভুত মনে হচ্ছে। তুই কি খেয়াল করছিস অরুণিমার চোখগুলো যেন কেমন? আমি কেন জানি না তীরার কথা কোনো পাত্তা না দিয়ে বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢুকতে চমকে গেলাম, কারণ বিয়ে বাড়ির সবাই সাদা শাড়ি পরে। এ কেমন অদ্ভুত বিয়ে! আমি জেঠির কাছে গিয়ে বললাম, জেঠি বিয়ে বাড়িতে এরকম অদ্ভুত সাদা শাড়ি পরে আছে কেন সবাই? জেঠি আমাকে ধাক্কা দিয়ে বলো, তুই কি পাগল হয়ে গেছিস? সাদা শাড়ি পরবে কেন? সবাই তো ঠিকই আছে। আমি জেঠির কথা শুনে অবাক হয়ে তাকিয়ে পুনরায় দেখলাম সবাই সাদা শাড়ি পরে আছে। তীরার কাছে গিয়েও জিজ্ঞাসা করলাম, তীরা বললো সব ঠিক আছে। তাহলে আমি এমন দেখছি কেন? নজর গেল অরুণিমার দিকে। খেয়াল করলাম অরুণিমার মাথার চুলগুলো নড়ছে সাপের মতো। চোখগুলো সত্যিই অদ্ভুত। দেখতে দেখতে অরুণিমার সাথে অরণ্যর বিয়ে হয়ে গেল। বেশ কষ্ট হচ্ছে আমার। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসার আজকে অন্য কার হয়ে গেল। বিয়ে সম্পূর্ণ হতে বেরোতে বেরোতে রাত হয়ে গেল। গাড়িতে উঠলাম। অরণ্য এসে মাঝে বাধা হয়ে বসে রইল। অরুণ বুকটা কষ্ট যেন আরও ফেটে যাচ্ছে। গাড়ি চলা শুরু করলো। গাড়িটা কিছুটা পথ খেয়াল করলাম একটা তীরচিহ্ন রাস্তায় আঁকা। তীরচিহ্নটা পার করতে খেয়াল করলাম আমার মাথার সকল ঝিমুনি চলে গেল। একদম স্বাভাবিক হয়ে গেলাম। কেন জানি না মনে হলো এতক্ষণ আমি ঘুরেছিলাম। কী হয়েছিল বুঝতে পারছিলাম না। মনে মনে ভাবতে লাগলাম যে শরবতটা খাওয়ার পর আমার এমন কেন হচ্ছিল, কেন মনে হচ্ছিল সেটা কোনো স্বাভাবিক বাড়ি না। এসব ভাবতে ভাবতে অরুণিমার দিকে তাকিয়ে দিলাম। অরুণিমাকে এতটা অদ্ভুত সুন্দরী লাগছে না যেটা অরুণিমার বাড়িতে লেগেছিল। তাহলে কি আমি অরণ্যকে নিয়ে বেশি ভাবছি? বেশি ভাবনার ফলে এসব হচ্ছে? চুপ হয়ে বসে বসে এসব ভাবতে লাগলাম। হঠাৎ অরুণিমা আর অরণ্যর কথায় আওয়াজে ভাবনার আকাশ থেকে ফিরে আসলাম। বেশ সুন্দর করে কথা বলছে দুজন। কত সুখী তারা। আর আমি এদিকে জ্বলে পুড়ে মরছি। অরুণিমা আমার দিকে তাকিয়ে বলল, কী ব্যাপার, তুমি আমার সাথে তেমন কথা বলছো না যে? তুমি কি আমার উপর রেগে আছো? আরে না, রাগ করবো কেন? কী থেকে কী বলবো বুঝে উঠতে পারছি না। তুমি নিশ্চয় মালিয়া। অরণ্যর মুখে তোমার কথা অনেক শুনেছি। তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল। আংটি পরানোর দিন দেখেছি, তবে লজ্জায় তোমার দিকে তাকাইনি। আজকে মন ভরে দেখলাম। বেশ সুন্দরী তুমি। অরুণিমার কথাগুলো একদম স্বাভাবিক মনে হলো। মনে হচ্ছে না, এর মধ্যে কোনো অদ্ভুত বিষয় আছে। হয়তো আমি অরণ্যকে নিয়ে একটু বেশিই ভাবছি, তাই ট্রমায় পড়ে গিয়েছি। কিন্তু হুট করে কেন এমন মনে হলো আমার? এসব প্রশ্ন মনে ঘুরপাক খেতে লাগলো। চুপ করে রইলাম, কোনো জবাব দিলাম না অরুণিমার কথায়। অরুণিমা পুনরায় বলে উঠল, তুমি কি আমার
কথায় রাগ করেছো? এইভাবে চুপ হয়ে আছে যে? আমি অরুণিমার গলার আওয়াজ নিজেকে স্বাভাবিক করে নিলাম। আর ভাবনার একটা আমার কল্পনার ভুল, নিছক আমার কল্পনা ছাড়া কিছু না। নিজেকে সামলে অরুণিমাকে বললাম, তুমি আমার থেকে সুন্দরী। তোমার চুলগুলো তো মাশাআল্লাহ, কি দাও চুলে, একদম পা পর্যন্ত লম্বা। অরুণিমা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, কিছুই দেই না চুলে, ছোটবেলা থেকে চুল এত লম্বা, বলতে গেলে বংশগতভাবে পেয়েছি। আমাদের পূর্বপুরুষের চুল নাকি এমন ছিল, মায়ের মুখে শুনেছি। আমি শান্ত হয়ে বললাম, আচ্ছা আমাকে যে শরবতটা দিয়েছিল সেটা কিসের শরবত? অদ্ভুত লোভনীয় স্বাদের শরবত ছিল। শরবত খাওয়ার পর ওর স্বাদের প্রেমে পড়ে গেছি। অরুণিমা হাসতে হাসতে বলল, ওইটা শুধু তোমার জন্যই বানিয়েছিলাম। ওটা আমাদের বাড়ির পিছনে একটা ফল গাছ আছে, ওই ফল দিয়ে বানানো। বাকিরা সবাই লেবুর শরবত খেয়েছে, তোমাকে শুধু ওই ফলটার শরবত দিয়েছিলাম কারণ অরণ্যের স্পেশাল বন্ধু তুমি। অরুণিমার কথা শুনে আমার কাছে কেমন জানি ব্যাপারটা কেমন লাগছিল। মনে হচ্ছিল অরুণিমা ইচ্ছে করে আমার সাথে এমন করছে, শরবতে হয়তো কিছু মিশিয়ে দিয়েছে। বড্ড চালাক এই মেয়েটা, হয়তো আন্দাজ করতে পেরেছে আমার আর অরণ্যের ব্যাপার, তাই এমন করছে যাতে ওদের বিয়েতে কোনো ঝামেলা না হয়। খুব রাগ হলো অরুণিমার প্রতি। অরুণিমার কথার জবাব না দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। অরুণিমা আমার মুখটা তার দিকে অরুণিমার দিকে ফিরিয়ে বলল, আমার উপর রাগ করলে নাকি? কোনো কথা বলছিল না? না, রাগ করবো কেন? আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, বমি বমি লাগছে, তাই একটু চুপ করেছি। ও তাই বলো? আমারও একটু গা গুলাচ্ছে। অরুণিমার গা গুলেছে এটা শোনার সাথে সাথে অর্ণ বলে উঠলো, অরুণিমা গা গুলালে আমার কাঁধে মাথা রেখো, তাহলে ভালো লাগবে। বাহ, কত ভালোবাসা! আমি যে বললাম আমার বমি বমি লাগছে, আমাকে তো একটাবারও বললো না মালিয়া একটু শুয়ে রেস্ট নে। আর আগে যখন একটু অসুস্থ হতাম তখন আমার জন্য অস্থির হয়ে যেত, আর আজকে এত বদলে গেল মাত্র 1 মাসের ব্যবধানে। এসব ভাবতে ভাবতে চোখের কোণে হালকা জল নিয়ে তাকিয়ে দেখলাম অরুণিমা অরণ্যের কাঁধে মাথা রেখে শুয়ে আছে। আমি আর কোনো কথা না বলে বাইরে শূন্য আকাশের দিকে তাকিয়ে দেখলাম পূর্ণিমা চাঁদ উঠেছে। পূর্ণিমা চাঁদটা দেখে মনে হচ্ছে আজকের ভর পূর্ণিমা, চাঁদের আলোয় চারিদিকে আলোকিত হয়ে আছে। দেখতে দেখতে পথ চলতে চলতে ঠিক রাত 2টোয় বাড়িতে এসে পৌঁছলাম। বাড়ি আসার পর পুনরায় অবাক হলাম, কারণ আকাশের চাঁদটা কেন জানি আকাশে নেই। সমস্ত বাড়ির নিকষ আলো অন্ধকারে নেমে এসেছে। জেঠি আমাকে বলল, মালিহা মোবাইলে টর্চ জ্বালাতো। কিছু দেখতে পাচ্ছি না। আমি মোবাইলে টর্চ জ্বালাতে জ্বালাতে বললাম, একটু আগে গাড়িতে বসে দেখলাম পূর্ণিমার চাঁদ উঠেছে, এখন দেখি চাঁদটা নেই। কোথায় গেল চাঁদটা বলো তো জেঠি? আমার কথা শুনে জেঠি আগে মা বলে উঠল, কিরে মালিয়া, তোর কি মাথা গেছে নাকি? আমাবস্যার রাতে চাঁদ দেখলি কি করে? কি থেকে কি বলিস, ঠিক আছে? মায়ের কথা শুনে পাশ থেকে জেঠি বলে উঠল, কিরে মালিয়া, তুই ঠিক আছিস তো? কখন থেকে কি না কি বলে যাচ্ছিস? মা আর জেঠির কথা শুনে মনে হলো আমি পাগলের মতো প্রলাপ করছি। তারা এমন বলছে, সত্যি কি হচ্ছে বুঝতে পারছি না। এদিকে মা আর জেঠির কথা শুনে অরণ্য বলে উঠল, থাক, ওকে আর কিছু বলতে হবে না, হয়তো ঠিকমতো ঘুমাতে পারেনি তাই এমন গোলমেলে সব। একটু ঘুম দিলেই ঠিক হয়ে যাবে। আর মালিয়া লাইটটা জ্বালিয়ে বাড়ির একটা লাইট জ্বালিয়ে দে, বেশ অন্ধকার চারপাশটা। আমি আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিলাম। তারপর অরুণিমা কাকে বরণ করে ঘরে নিয়ে গেল। অরুণিমা লম্বা কালো চুলগুলো দুলাতে দুলাতে বাড়িতে প্রবেশ করলো। যেটি সব কাজ শেষে আমার হাতে একটা দুধের গ্লাস ধরিয়ে দিয়ে বলল, যা এটা অরুণিমাকে দিয়ে আয়। আমি দুধের গ্লাসটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, আজকে এই দুধের গ্লাসটা নিয়ে অরণ্যর জন্য অপেক্ষা করার কথা ছিল আমার, আর আজকে আমার জায়গায় আছে অরুণিমা। এসব ভাবতে ভাবতে দুধের গ্লাসটা নিয়ে রুমে প্রবেশ করতে চমকে গেলাম। আমি রুমে প্রবেশ করে চমকে গেলাম, কারণ অরুণিমা তার লম্বা চুলগুলো বেনি খুলে এলিয়ে বসে আছে। মনে হচ্ছিল অরুণিমার চুলগুলো থেকে কিছু একটা আলোর ঝলকানির মতো বেরোচ্ছে। কেন জানি না অরুণিমার চুলগুলোকে দেখে মনে মনে ভয় পেতে লাগলাম। ভাবতে লাগলাম, আমি কি আবারও কোনো কল্পনায় ডুবে গেলাম, নাকি সত্যি ভাবনা? ভাবনার কোনো কুলকিনারা না পেয়ে অরুণিমার কাছে গেলাম। অরুণিমার কাছে গিয়ে বললাম, অরুণিমা, তোমার জন্য জেঠি দুধ পাঠিয়েছে, অরণ্য আসলে এটা দিতে। অরুণিমা আমার কথার কোনো জবাব দিল না। আমি বারবার অরুণিমাকে ডাকলাম, অরুণিমা চুপটি করে বসে রইল। আমি বুঝতে পারছিলাম না অরুণিমা কেন কথা বলছে না। বারবার ডেকেও কোনো সাড়া পাচ্ছিলাম না। তখন অরুণিমার কাছে গেলাম। অরুণিমার কাছে যেতেই কেন জানি না গাটা ছমছম করে উঠল। একটু ভয় ভয় লাগলো। হুট করে এমন ভয় লাগার কারণটাও বুঝতে পারছিলাম না। ভয়ে ভয়ে অরুণিমার পিঠে হাত দিয়ে বললাম, কী গো,
কখন থেকে ডাকছি, কথা বলছো না যে? দুধের গ্লাসটা নিবে না নাকি টেবিলের উপর রেখে যাব? কিছু তো একটা বলো। কখন থেকে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। আমার হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে অরুণিমা আমার দিকে তাকালো। অরুণিমাকে দেখে আমি ভয়ে কুঁকড়ে গেলাম। অরুণিমার চোখগুলো থেকে মনে হচ্ছিল আগুন বেরোচ্ছে। আমি ভয়ে ভয়ে অরুণিমাকে বললাম, তোমার চোখ এমন রক্তবর্ণ হলো কি করে? আর এভাবে তাকিয়ে কি দেখছো? অরুণিমা কোনো কথা বলছিল না। এতে করে আমার ভয়টা আরও বেড়ে গেল। ভয়ে দুধের গ্লাসটা হাতেই পড়ে গেল। আমি দুধের গ্লাসটা ফেলে দিতেই মনে হলো না অরুণিমার চোখ থেকে কিছু একটা বের হয়ে আমার চোখে প্রবেশ করলো। অরুণিমার চুলগুলো পরক্ষণে কীভাবে যেন আপনা আপনি বেনুনি হয়ে গেল, আর বেনুনিটা দিয়ে আমাকে পেঁচিয়ে ধরলো। আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো, আমার মাথায় ব্যথা হতে লাগলো। কোনো রকম ওমা বলে চিল্লিয়ে দিতে জেঠি রুমে প্রবেশ করলো। কিরে মালিয়া, এভাবে দুধের গ্লাস হাতে নিয়ে চেঁচিয়ে উঠলি কেন? তোকে না বললাম গ্লাসটা অনুরিমাকে দিতে, কিন্তু তুই গ্লাসটা না দিয়ে এখন দাঁড়িয়ে আছিস কেন? কী হয়েছে তোর? আমি জেঠির কথা শুনে নিজেকে দেখে চমকে গেলাম। সত্যি তো আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি কেন? একটু আগে যে কাহিনীটা ঘটলো সেটা কি তাহলে মিথ্যেই? হাতের গ্লাসটার দিকে তাকিয়ে দেখলাম গ্লাসে একদম অক্ষত অবস্থায় আছে। তাহলে কি একটু আগে গ্লাসটা হাত থেকে পড়ে গেছিলো? সেটা কি ছিল? অরুণিমার দিকে তাকিয়ে দেখলাম অরুণিমা খাটের উপর হালকা ঘোমটা টেনে বসে আছে, আর অরুণিমার চুলগুলো খোলা না, বরং বেনুনি করা। কি বলবো জেঠিকে বুঝতে পারছিলাম না। আমার সাথে এগুলো কি হচ্ছে? ঘটনা যদি সত্যি হয়, গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে যাওয়ার পর আমার হাতে আসলো কী করে? আর ঘটনা যদি মিথ্যে হয়, তাহলে আমি এত কিছু বারবার দেখছি কেন? এগুলো কি নিছক আমার কল্পনা, নাকি এর মধ্যে রহস্য আছে? এসব ভেবে আমি ব্যাকুল হয়ে যাচ্ছি। নীরব হয়ে দাঁড়িয়ে আছি। অনুরিমার গলার আওয়াজে আমার নীরবতা কাটলো। অনুরিমা খাট থেকে উঠে আমার পাশে দাঁড়িয়ে বলল, কী ব্যাপার, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? হট করে এভাবে চিল্লিয়ে দিয়ে উঠলে কেন? কখন থেকে তোমাকে ডাকতেছি, তুমি দুধের গ্লাসটা নিয়ে কোনো কথাই বললে না, এসেই দাঁড়িয়ে রইলে, আর হুট করে এভাবে চিল্লিয়ে উঠলে। কিছু কি হয়েছে তোমার? আমি অনুরিমার কথা শুনে অনুরিমার দিকে তাকিয়ে আবারও বিস্মিত হলাম, কারণ অনুরিমার চেহারা একদম স্বাভাবিক মানুষের মতো। তাহলে এতক্ষণ কি সত্যি আমি কল্পনার জগতে ছিলাম? এটা ভেবে আবার চুপ হয়ে রইলাম। অরুণিমা আমাকে ধাক্কা দিয়ে বলল, কী ব্যাপার, আবার কোথায় হারালে? কথা বলছো না কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? পাশ থেকে জেঠি বলে উঠল, কিরে মালিয়া, তোর কি হয়েছে? সেই সকাল থেকে কেমন যেন অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছিস। তোর কি শরীর ঠিক আছে? না জেঠি, ঠিক তা না। কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। শরীর ঠিকই আছে। আরও কিছু বলতে যাব, এই মুহূর্তে খেয়াল করলাম অরণ্য রুমে প্রবেশ করেছে। অরণ্য রুমে ঢুকে জেঠিকে বলল, আরে মা, আমি আগেই বলেছিলাম ওর হয়তো ঘুম ঠিক হয়নি, না ঘুমাতে পেরে অমন কাজ করছে। ওকে আর কোনো কাজ দিও না, একটু ঘুমাতে দাও। ঘুম দিলে সব ঠিক হয়ে যাবে। ছোটোবেলায় থেকে তো ঘুম পাগল, তাই ঘুমাতে না পেরে এমন করছে। জেঠি অরণ্যকে জবাবে বলল, হ্যাঁ তো ঠিক বলেছিস, ঘুম না হলে মাথা ঠিক থাকে। ও সত্যি ঘুমের প্রয়োজন। জেঠির কথা শুনে অরণ্য আমার দিকে তাকিয়ে বলল, যা মালিয়া, একটু ঘুমিয়ে নে। ঘুম দিলে দেখবি শরীর ভালো হবে, মন মেজাজ ঠিক হয়ে যাবে। অরণ্য আর জেঠির কথা শুনে মনে হলো সত্যি হয়তো আমার ঘুমের কারণে আমার শরীরটা একটু খারাপ লাগছে। তাই আর কি করা যায় দেখছি। অরণ্যকে হারানোর ট্রমা থেকে হয়তো এখনও বের হতে পারছি না। এসব ভাবতে ভাবতে আমি দুধের গ্লাসটা অনুরিমার হাতে দিয়ে রুম থেকে বের হতে নিব, ঠিক এই মুহূর্তে আমার ভিতরটা কষ্টে কেঁপে উঠল। অরণ্যকে পুরোপুরি হারিয়েছি এটা ভেবে নিজের কষ্টটাকে চাপা দিয়ে আরেকবার অরণ্যের দিকে তাকাতে অরুণিমার চোখের দিকে চোখ পড়লো। খেয়াল করলাম অরুণিমার চোখগুলো ঘুরছে, সে সাথে আমার মাথাটাও ঘুরছে। মাথা ব্যথার জন্য ছিঁড়ে যাচ্ছে। আচমকা এমন মাথা ব্যথা কেন হচ্ছে বুঝতে পারছি না। বমি বমি লাগলো খুব। কি হতে যাচ্ছে সব কিছু যেন মাথার উপর দিয়ে যেতে লাগলো। খানিকক্ষণ পর নিজেকে আবিষ্কার করলাম আমার রুমে, কিন্তু আমি তো ছিলাম অনন্য রুমে। কোনো রকম চোখটা টেনে চোখগুলো খুলে উঠতে যাব, ঠিক এই মুহূর্তে মা বলে উঠল, কিরে মা, কী হয়েছিল? এভাবে জ্ঞান হারালি যে? সেই কখন জ্ঞান হারালি? আর বিকেল 5টা বাজে? বিকেল 5টা বাজে শুনে আমি চমকে গেলাম। তার মানে আমি রাত থেকে অজ্ঞান হয়েছিলাম? শরীরটা বেশ দুর্বল লাগলো। মায়ের দিকে তাকিয়ে দেখলাম বেশ অসহায় আছে, বসে আছে। আমাকে নিয়ে হয়তো একটু বেশি চিন্তা করছে। আমি মায়ের অসহায় মুখটা দেখে বললাম, আরে মা, জানি না কী হয়েছে, বিয়েবাড়ির এত কাজের চাপ, শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে, তার জন্য ঘুম হয়নি ঠিক করে, এই জন্য হয়তো এমন হয়েছে। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও তো। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। মা আমার মাথায় হাত বুলিয়ে খাবার আনতে গেল। এ সময় তীরা আমার রুমে ঢুকলো। কিরে, এখন কেমন লাগছে? শরীর ঠিক আছে না তো?
এখন আমার ভালো লাগছে। আচ্ছা, আমি এত সময় কী করে অজ্ঞান থাকলাম বুঝতে পারছি না। কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু কল্পনা, আমার মাঝে মাঝে মনে হচ্ছে সব কিছু সত্যি, আর কল্পনার মাঝে ফারাক খুঁজে পাচ্ছি না। ভালো লাগছে না কিছু। তীরা আমার পাশে বসে আমার কপালে হাত দিয়ে বলল, না জ্বর নেই। মনে হচ্ছে অরণ্য ট্রমা থেকে বের হতে পারছিস না, তাই এমন মনে হচ্ছে। অরণ্য অন্য কারো হয়ে গেছে, সে শোকটা সামলাতে পারছিস না, তাই তো হয়তো জ্ঞান হারিয়েছিস। মালিয়া, এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি হবে বল? লাভ তোর? তুই তো এভাবে কষ্ট পাচ্ছিস, আর অরণ্য ঠিকই অরুণিমাকে নিয়ে হাসছে, খুশিতে আছে। গিয়ে দেখ ছাদে তারা কত সুখে আছে। ওই বেইমানটার কথা ভেবে তুই নিজের এহাল করছিস কেন? অরণ্যের কথা শুনে বুকটা কষ্টে ফেটে গেল। অরণ্যকে হারিয়ে ফেলার ভাবতে যেন মনটা বেকুল হয়ে পড়ল। বুক ফেটে কান্না বের হয়ে আসলো। নিমেষে কান্না ভেঙে পড়লাম। তীরাকে জড়িয়ে ধরে বললাম, আমার সাথে এমন কেন হলো? আমার অরণ্য আমাকে ছেড়ে কেন গেল? আমার অরণ্যকে ছাড়া যে আমার বেশ কষ্ট হচ্ছে। আচ্ছা, অরণ্য কি বুঝতে পারছে না আমার ভিতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে? কি করে পারলো এভাবে বদলে যেতে? কি করে পারলো 10 বছরের স্মৃতি মুছে দিতে? কি করে পারলো আমার সাথে কাটানো দিনগুলো ভুলে যেতে? কই, আমি তো কিছুই ভুলতে পারছি না। আমি তো আমার অরণ্যের ভালোবাসা মাখা দিনগুলো ভুলতে পারছি না। কেন এগুলো আমার মনে হচ্ছে বারবার? অরণ্য কেন ভুলতে পারছি না বলতো? কেন মনে হচ্ছে আমি একটা দুঃস্বপ্ন দেখছি? আমার অরণ্য আমার সাথে এমন করেনি। কেন মনে হচ্ছে আমার অরণ্য আমাকেই ভালোবাসে? এগুলো সব মিথ্যে। বল না এগুলো মিথ্যে। আমার অরণ্যকে ফিরিয়ে দে না। আমি যে অরণ্যকে ছাড়া থাকতে পারছি না। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার অরণ্য যে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। 10টা বছরের ভালোবাসার কাছে এটা ভালোবাসা বড় হয়ে গেল। এই তীরা, বল না অরণ্য আমার ওকে ছাড়া থাকতে কষ্ট হবে? কষ্ট আর পাস না? তুই একটু শক্ত হ। এভাবে ভেঙে পড়লে চলবে না মালিয়া। কেন শুধু শুধু নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস বলতো? এসব করে তোর আর অরণ্য ফিরে আসবে? তোর অরণ্য এখন অন্য কারো, এটা মেনে নিতে শিখ। বেইমানদের কাছে 10 বছরে কিছু না। শুধু শুধু বেইমানটার জন্য কষ্ট পেয়ে নিজের ক্ষতি করিস না। এসব বলতে বলতে তীরা মাকে দেখে বলল, মালিয়া কান্না থামা, কাকি আসছে। কাকি এভাবে কাঁদতে দেখলে হাজার প্রশ্ন করবে। এত প্রশ্নের উত্তর দিতে পারবি না এখন। নিজেকে সামলে নে। যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আর ভেবে কষ্ট বাড়াস না। মা আসার কথা শুনে আমি কোনো রকম নিজের কান্না সংবরণ করলাম। মা এসে আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিল। খাওয়ার পর শরীরটায় বেশ শক্তি পাচ্ছিলাম। এদিকে বিকেল পেরিয়ে শ্বাস নামলো। তীরা আমাকে বলল, চল একটু ছাদে যাই। তুইও অরণ্যকে দেখিয়ে দে তুই তাকে ছাড়া ভালোবাসিস। শুধু শুধু নিজের দুর্বলতা প্রকাশ করলে অরণ্য নিজেকে হিরো ভাবতে শুরু করবে। তীরার কথা শুনে ছাদে যাওয়ার সাহস করলাম, তাই তীরাকে নিয়ে ছাদে যাওয়ার জন্য রওনা হলাম। এক সিঁড়ি পার হতে তীরা বলল, মালিয়া তুই যা, আমি ঘর থেকে মোবাইলটা নিয়ে আসি। মোবাইলটা তোর খাটে রেখে এসেছি। আচ্ছা সাবধানে যা। তীরা যাওয়ার পর আমি সিঁড়ি বেয়ে ছাদে উঠতে চমকে গেলাম। বিস্মিত হয়ে খেয়াল করলাম অরুণিমার চুলগুলো কেমন আঁকাবাঁকা হয়ে উঠছে। আমি ভয়ে চমকে গেলাম। ভাবলাম এটা আমার কল্পনা নাকি অন্য কিছু। চুপ হয়ে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। পাশে অরণ্যকে দেখে দ্বিতীয়বার চমকালাম। খেয়াল করলাম অরণ্য ছাদের মধ্যে শুয়ে আছে, আর অরুণিমা অরণ্যর উপর কী যেন করছে। মনে হচ্ছে কিছু একটা অরণ্যের উপর ছিটাচ্ছে। কিছুটা অদ্ভুত লাগছিল বিষয়টা। আমি দৌড়ে অরুণিমার কাছে গেলাম। অরুণিমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, অরণ্যর কী হয়েছে? এভাবে শুয়ে আছে, আর তুমি অরণ্যকে এমন করতেছে কেন? আমার কথা শুনে অরুণিমা আমার দিকে তাকালো। অরুণিমা আমার দিকে তাকাতে ভয় পেয়ে গেলাম, কারণ অরুণিমার চোখ দিয়ে রক্ত বেরোচ্ছিল। এতটা বিভৎস হয়ে গিয়েছিল, তার চেহারা দেখে ভয়ে কুঁকড়ে গেলাম। তবুও সাহস যুগে জিজ্ঞেস করলাম, তুমি কে? সত্যি এগুলো আমার কল্পনা নাকি এর বাইরে কিছু আছে? খেয়াল করলাম অরুণিমা আমার কথার কোনো জবাব দিচ্ছে না। কোনো রকম জবাব না পেয়ে যখনই আমি অরুণিমাকে ধরতে যাব, ঠিক তখনই খেয়াল করলাম অরুণিমার চুলগুলো সাপের মতো আমার দিকে তেড়ে আসছে। আমি ভয় পেয়ে পিছুতে গেলাম। আমার পিছনের সাথে সাথে চুলগুলো লম্বা হয়ে আমার পিছনে আসলো। আমি পিছুতে পিছুতে এক পর্যায়ে ছাদের কার্নিশে চলে এলাম। ঠিক সেই সময় চুলগুলো আমাকে পেঁচিয়ে ধরলো। এমনভাবে পেঁচিয়ে ধরলো যেন আমার দম আটকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শরীর মোচড়াতে লাগলো। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, ততই চুলগুলো আমাকে আরও শক্ত করে পেঁচিয়ে ধরলো। এক পর্যায়ে আছাড় মেরে ফেললো। আছাড় মারার পর মাথায় প্রচণ্ড আঘাত পেলাম। ছাদের মেঝে থেকে একটা পেরেক হাতে ঢুকে গেল। কোনো রকম অরুণিমার দিকে তাকিয়ে দেখলাম অরুণিমার
চেহারা হিংস্র হয়ে গেছে। হাতের পেরেকটা ঠুকে টলমল করে রক্ত বেরোতে আমি ব্যথায় চিল্লি দিয়ে উঠলাম। ঠিক এই মুহূর্তে তীরার ডাকে পুনরায় অবাক হলাম, কারণ আমি খেয়াল করলাম আমি এখনও সিঁড়ির কাছেই দাঁড়িয়ে আছি। তার মানে আমি এখনও ছাদে যাইনি। তাহলে একটু আগে আমার সাথে যা ঘটলো সেটা কি আমার কল্পনা? ভাবতে ভাবতে একদম চুপ হয়ে দাঁড়িয়েছিলাম। তখন তীরা ধাক্কা দিয়ে বলল, কী হলো, তুই এভাবে চিল্লিয়ে দিলিয়ে উঠলি কেন? আর তোর হাতে কী হলো, এভাবে রক্ত পড়ছে যে? তীরার কথায় হাতটা দেখে আমি ভাবলাম, কিছুক্ষণ আগের ঘটনা যদি মিথ্যে হয় তাহলে আমার হাতে পেরেক ঠোকার আঘাতের চিহ্নটা কিভাবে এলো? অবশ্যই এটা আমার কল্পনা না। যদি আমার কল্পনা হতো তাহলে আঘাতের চিহ্ন তো হাতে থাকতো না। এবার বিশ্বাস হলো এতক্ষণ যা ঘটেছে সেটা মোটেও আমার কল্পনা না, এটা কোনো মায়া। আমি নিশ্চিত কোনো মায়ার জালে ফেসে গেছি। আর অনুরিমা কোনো সাধারণ মানুষ না। রহস্যে করা একটা গন্ধ পেলাম, কিন্তু সেই রহস্য আমি উদ্ঘাটন করতে পারবো? অপরদিকে তীরা এভাবে আমাকে ভাবনার ডুবে থাকতে দেখে পুনরায় ধাক্কা দিয়ে বলো, কিরে মালিহা, কথা বলছিস না কেন? আমি তীরার কথার ভাবনার জগৎ থেকে নিজেকে বের করে এনে বললাম, না তেমন কিছু না, চল ছাদে যাই। তীরাকে নিয়ে ছাদে যাওয়ার পর খেয়াল করলাম অরণ্য আর অরুণিমা দাঁড়িয়ে আছে। অরুণিমা আমাকে দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, কী ব্যাপার, তোমার হাতে কি হয়েছে? এরকম আঘাত পেলে কি করে? পাশ থেকে অরণ্য আমার হাতটা দেখে বলল, মালিহা দেখি তো, তোর হাতটা কি করে এমন জখম করলি? সাবধানে চলতে পারিস না? এ বলে অরণ্য আমার হাতটা নিয়ে দেখতে লাগলো। এর মধ্যে অরুণিমার দিকে খেয়াল করে দেখলাম অরুণিমার চোখ রাগে রক্তবর্ণ হয়ে রক্ত যাচ্ছে। আমি অরুণিমাকে এভাবে দেখার পর নিজেকে বেশ শান্ত রাখলাম। এবার মনে হলো অরুণিমা সত্যিই সাধারণ কোনো মানুষ না। এসবের পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। এসব ভেবে অরণ্যর কাছ থেকে নিজেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, তোকে দেখতে হবে না, আমি ঠিক আছি। হাতটা ছাড়িয়ে অরুণিমার দিকে এবার খেয়াল করলাম। অরুণিমার চোখগুলো স্বাভাবিক। আমি বিষয়টা আর একটু ভালোভাবে বোঝার জন্য অরণ্যকে বললাম, দেখ তো অরণ্য, হাতের এই জায়গাটা বেশি জখম হয়েছে। তোর মতিগতি বুঝি না, বলিস হাত না ধরতেই এখন বলছিস আবার দেখে দিতে। কী যে করিস না, দে তো দেখি। এ বলে অরণ্য আমার হাতটা নিয়ে দেখতে লাগলো। ভালোই তো জখম হয়েছে, এভাবে পেরেক ঢুকলো কী করে? আমি অরণ্যকে পুনরায় বললাম, একটু রক্তটা মুছে দে তো। অরণ্য রক্তটা আলতো করে মুছতে লাগলো আর বলতে লাগলো, এত বেখেয়ালি চলতে হয়, একটু সাবধানে চলতে পারিস না? আমি অরণ্যের কথা পাত্তা না দিয়ে অরুণিমার দিকে তাকালাম। খেয়াল করলাম অরুণিমার চোখ থেকে পুনরায় রক্ত ঝরতে লাগলো। ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি অরণ্যর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, আর দরদ দেখাতে হবে না, বলে অরুণিমার দিকে আবার তাকালাম। লক্ষ্য করলাম এবার অরুণিমা বেশ স্বাভাবিক হয়েছে। খুব ভালোই করে বুঝতে পেরেছিলাম এই বিষয়টা, বিয়েটার পিছনে যথেষ্ট রহস্য আছে। কিন্তু কিসের রহস্য? সব কিছু আমার কাছে অজানা। মনে মনে স্থির করলাম এ রহস্য যে করেই হোক উদ্ঘাটন করব। এর মধ্যে অনুরিমা ডেকে বলল, কী গো মালিহা, তুমি হুটহাট চুপ হয়ে যাও কেন? আরে এমনি, শরীর ভালো লাগছে না তাই। কী হয়েছে তোমার? শরীরটা একটু দুর্বল, খাওয়া দাওয়া ঠিক করে করি না তো তাই। হ্যাঁ, একটু খামখেয়ালি করি খাওয়া নিয়ে, খেতে মন চায় না তাই বলতে পারো। কী যে বলো না, এ বয়সে বেশি বেশি খাবা? এখনই খাওয়ার সময়। আচ্ছা খাবো, যাই এখন, রাত হয়েছে, এখন শরীরও ভালো লাগছে না, একটু ঘুমাতে হবে, বলে ছাদ থেকে চলে আসলাম। এসে চুপ হয়ে শুয়ে রইলাম। দেখতে দেখতে রাত গভীর। অন্য রুমটা আমার রুমের পাশাপাশি ছিল, তাই হুট করে আমার কানে একটা বিকট আওয়াজ আসলো। আমি আওয়াজটা খেয়াল করে দেখলাম অরণ্য রুম থেকে আসছে। অন্য রুমের দিকে একটু এগোলাম। আওয়াজটার তীব্রতা আরও বাড়তে লাগলো। অন্য রুমের কাছে আসতে আওয়াজটা আরও প্রখর হলো। একটু স্থির হয়ে বোঝার চেষ্টা করলাম এটা কিসের আওয়াজ। কেন জানি না মনে হচ্ছে হাড়গোড় খাওয়ার আওয়াজ হচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম জানলাটা হালকা। জানলা দিয়ে উঁকি দেওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না। অনেক ভেবে মন স্থির করলাম যে একটু উঁকি দেওয়া যাক। মনটা স্থির করে উঁকি দিয়ে ভয়ে আটকে গেলাম, কারণ অরুণিমা অরণ্যকে পাশে শুয়ে একটা মৃত বিড়ালকে কুড়মুড় করে চিবিয়ে খাচ্ছে। অরণ্য তখন বিভোর ঘুমে মগ্ন, আর এদিকে ভয়ে আমার পা কাঁপতে লাগলো। তবুও মনে সাহস জুগে নিজের মনের জোর বাড়ালাম। খেয়াল করলাম অরুণিমা বিড়ালটাকে খেয়ে অরণ্যের পাশে বসে কী যেন বিড়বিড় করছে, সাথে অরণ্য শূন্যে ভাসছে। অরণ্যকে শূন্যে ভাসিয়ে অরুণিমা একদম চুপ হয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর আবার অরণ্যকে শূন্য থেকে নামিয়ে চোখ খুলে অরণ্যর দিকে তাকালো। অরণ্যর দিকে তাকাতে একটা আলোর রশ্মি অরুণিমার চোখ থেকে বেরিয়ে অরণ্যর কপালে প্রবেশ করলো। অরণ্যর কপালে আলোটা প্রবেশ করার সাথে সাথে আশ্চর্যজনকভাবে বিড়ালগুলোর অবশিষ্ট হাড়গুলো জোড়া লেগে জ্যান্ত হয়ে গেল। আর বিড়ালটা জানলা দিয়ে এসে ঝাঁপ দিয়ে আমার মুখের উপর আঁচড় কাটলো। মুখে আঁচড় কাটতে আমি বিকটভাবে চিৎকার দিয়ে উঠে খেয়াল করলাম আমি বিছানায় শুয়েছি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। তাড়াহুড়ো করে পাশে রাখা গ্লাস থেকে গপ গপ করে পানি খেয়ে নিলাম। এই মুহূর্তে খেয়াল করলাম আমার মুখে হালকা জ্বলুনি হচ্ছে।
আমি লাইটটা জ্বালিয়ে আয়নার কাছে গিয়ে ভয় পেয়ে গেলাম। মুখে আঁচড়ের দাগ। আমার আর বুঝতে বাকি রইল না আমি অনেক বড় মায়াজালে ফেসে গিয়েছি। পরদিন রাতে একইভাবে হাড়গোড়ের আওয়াজ পাচ্ছিলাম। ঘড়িতে খেয়াল করে দেখলাম রাত তখন 3টে বাজে। আমি আওয়াজ বরাবর এগিয়ে জানলার কাছে গিয়ে উঁকি দিয়ে দেখলাম আগের রাতে অরুণিমা যা করেছিল আজও একই কাজ করছে। এবার আমি জানলার পাশে দাঁড়িয়ে নিজের হাতের কাটা অংশটায় একটু আঁচড় দিয়ে কেটে রক্ত বের করলাম। রক্ত বের করে জানলার পাশের দেওয়ালে একটা চিহ্ন আঁকলাম। কারণ আমি যদি এটা স্বপ্ন দেখে থাকি তাহলে পরদিন এ রক্তের চিহ্নটা দেওয়ালে থাকবে না। আর যদি বাস্তব হয়ে থাকে তাহলে পরের দিন দেওয়ালে রক্তের চিহ্নটা পাবো। এই মুহূর্তে বিড়ালটা আমার উপর এসে ঝাঁপ দিতে আমি চিৎকার করে উঠে খেয়াল করলাম আমি বিছানায় শুয়ে আছি। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখলাম রাত 4টা বাজে। তার মানে আমি ওইখান থেকে 1 ঘন্টা কাটিয়েছি। এখন শুধু সকাল হবার পালা। আর দেখতে হবে ওই চিহ্নটা ওইখানে আছে নাকি। রক্তের চিহ্নের কথা মতো হতে আমার চোখ গেল আমার হাতের দিকে। হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার হাতের জখমটা থেকে রক্ত পড়ছে। তার মানে এতক্ষণ যা হয়েছে তা আমার স্বপ্ন ছিল না। তবুও পুরোপুরি বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে আধার শুকিয়ে আকাশটা লাল হয়ে পূর্ব গগন সূর্য উঠতে লাগলো। আমি হাতের জখমটা মলম লাগিয়ে ঘর থেকে বের হলাম। তখন হালকা হালকা আলো ছিল, পুরোপুরিভাবে সূর্যটা ওঠেনি। ঘর থেকে বের হয়ে আরেকটা বিষয় লক্ষ্য করে চমকে গেলাম। অদ্ভুত রহস্যময় পরিণয় পর্ব 1। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।